সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ৬৪তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। জাহাজে ফিরে ছোটবাবু নানা জনের কাছ থেকে নানা রকম ঘটনা শুনছে মৈত্র সম্পর্কে। সবাই ডেকে উঠে এসেছে, কেউ বোধহয় নিচে নেই। এবং কি করা যায়? কাপ্তানের কাছে ইতিমধ্যে রিপোর্ট হয়ে গেছে। তিনি ব্রিজে অফিসারদের সঙ্গে বোধহয় পরামর্শ করছেন। আর ছোটবাবু ঘরে ঘরে খুঁজে বেড়াচ্ছে বঙ্কুকে। বঙ্কুর মুখ থেকে সব শুনতে না পারলে সে স্বস্তি পাচ্ছে না। বঙ্কু, আছিস? বঙ্কু? মনু বলল, এই তো এখানেই ছিল, কোথায় গেল? আবার সে ডাকল, বঙ্কু, বঙ্কু কোথায়? ডেক কসব বলল, বঙ্কু বোধহয় মেসরুমে গেছে। কিন্তু ছোটবাবু ওপরে উঠে দেখল মেসরুম খালি। করিডরে নানা জনের জটলা, কেউ চেঁচামেচি করছে, ভারী হট্টগোল। ওরা জাহাজে থাকবে না এমন বলছে। থাকলে বড় টিন্ডালের মতো ওরাও পাগল হয়ে যাবে। আসলে বড় টিন্ডালের কিছু একটা হয়ে গেলে যেন ওরা আরও জোর পাবে, ওদের বিদ্রোহ করতে সুবিধা হবে। ছোটবাবুকে দেখে ফেললে ওরা সবাই চুপচাপ, একটা কথা বলছে না। কারণ ছোটবাবু তো আর ওদের সুখ দুঃখ বুঝবে না, বেশ আরামে আছে, অফিসার মানুষ। ছোটবাবু ওদের পাশে গিয়ে দাঁড়ালে সুবোধ বালক হয়ে যাচ্ছে সবাই। এভাবে ঘুরতে ঘুরতে ছোটবাবু টের পেল সবাই ওকে ক্রমে অবিশ্বাস করতে আরম্ভ করেছে। কেউ ওদের উস্কে দিচ্ছে, কে দিচ্ছে বুঝতে পারছে না। ডেভিড উত্তেজিত হয়ে আছে। 1 বছর আরও জাহাজে থাকতে হবে। সে সবাইকে গোপনে বড় টিন্ডালকে কেন্দ্র করে উত্তেজিত করে রাখতে পারে। আসলে কেউ সঠিক বলতে পারছে না মৈত্রদার কি হয়েছে। এবং এই সময়ে মনে হলো মাস্তুলের নিচে দাঁড়িয়ে সঙ্গোপনে অন্ধকারে কারা যেন সলা পরামর্শ করছে। ছোটবাবু বলল, বঙ্কু, তোকে খুঁজছি, মৈত্রদা কোথায়? বঙ্কু বলল, জানি না। জানি না মানে? আমি কি করে জানবো ছোটবাবু? বঙ্কু। এই প্রথম ছোটবাবু কেমন অহংকারী গলায় কথা বলল, আর যেন নতুন সে এক ছোটবাবু। সে আগের সে ছোটবাবু নিরহংকারী ছোটবাবু নয়। যেন কোনো এক জাদু বলে ছোটবাবু তার আত্মপ্রত্যয় খুঁজে পেয়েছে। সে বলল, ঠিক ঠিক বল, মৈত্রদা কোথায়? কোথায় ওকে শেষবারের মতো দেখেছিস? অহেতুক গুজব ছড়িয়ে সবার মাথা খারাপ করে দিস না। বঙ্কু বলল, আমি তো তোর কথা মতো ওর সঙ্গেই ছিলাম, তারপর দেখি সে ভিড়ের ভেতর নেই, আমি কি করব? আর খুঁজে পাসনি? পেয়েছিলাম, ওর বগলে তখন একটা বড় মদের বোতল। সে সামান্য দম নিয়ে বলল, তারপর যা করে, একদল ছোট ছোট ছেলে মেয়ে, সে তাদের নিয়ে পাতার বাঁশি বাজাচ্ছিল, ঘুরছিল, ভিড়ছিল, আড়ালে আড়ালে আমি ওদেরকে লক্ষ্য রাখছিলাম। তখন কটা বাজে? বিকেল হবে, এই মানে সূর্য সমুদ্রে অস্ত যাচ্ছিল। কোথায় তখন তোরা? সে বলল, বীজটা দেখছিস? বেশ লম্বা বীজ, অনেক দূরে, কাল সকালে দেখা যাবে। দেখবি খুব দূরে একটা পাহাড়, সাঁকোর মতো সমুদ্রে ঢুকে গেছে। অত দূরে যেতে হয় না, তার একটু এদিকে সি বিচে যারা বেড়াতে এসেছিল তাদের সঙ্গে পাগলামি করছিল মৈত্র। ওরা বেশ মজা পেয়ে ওকে সবাই বসন্ত নিবাস বলে ডাকছিল। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। বঙ্কু বারবার কতবার যে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। চিফমেট ডেকে পাঠিয়েছিল বঙ্কুকে, সে তাকে বলে এসেছে। ডেক সারেং তাকে চিফমেটের কাছে নিয়ে গিয়েছিল। যতটা পেরেছে সে ভাঙা ভাঙা ইংরেজিতে সবটা বুঝিয়ে বলতে চেয়েছে। ডেক সারেং আর 5 নম্বর চিফমেটকে মাঝে মাঝে বিশদভাবে ব্যাপারটা আরও ভালো করে বুঝিয়ে দিয়েছে। চিফমেট সব লগবুকে নোট করে নিয়েছে। তারপর সেখান থেকে নেমে আসতেই মেজমিস্ত্রি আর্চি প্রায় অন্ধকার থেকে বের হয়ে আসার মতো বলেছে, একে একে তোমরা সবাই যাবে। সে অশুভ প্রভাব আবার জাহাজে মাথা চাড়া দিয়ে উঠেছে। বুড়ো হিগিন্সকে আর মানতে চাইছে না। বঙ্কু ভীষণ ভয় পেয়ে গেছিল কথাটাতে। সে সবাইকে বলেছে, আর্চি বলেছে আমাদের কারো রক্ষা নেই, মৈত্রকে দিয়ে শুরু। কি শুরু, কোথা থেকে শুরু, কি যে সব হচ্ছে জাহাজে, ছোটবাবু কিছুই বুঝতে পারছে না। সবারই প্রায় চোখ জ্বলছে।
একটা আজগুবি জাহাজে ওরা উঠে এসে বিপদে পড়ে গেছে এমন ভাব যেন। ইঞ্জিন সারেং ভয়ে ভয়ে আছে। সে খুব জোর গলায় এখন কথা বলতে পারছে না। যাদের সে জোর করে কলার টেনে জাহাজে তুলে এনেছিল তারা সবাই যেন ওত পেতে আছে। সময় এবং সুযোগ এলেই গলা টিপে ধরবে ইঞ্জিন সারেংয়ের। গ্যালিতে ইঞ্জিন সারেং চুপচাপ ভীতু মানুষের মতো লুকিয়েছিল। ছোটবাবু এতক্ষণে যেন আঁচ করতে পারছে সব। আর বুঝি এভাবেই জাহাজে কখনো কখনো বিদ্রোহ দেখা দেয়। কোনো কিছু ভাববার তখন আর জাহাজিদের ক্ষমতা থাকে না। ছোটবাবু প্রায় নিঃশ্বাস বন্ধ করে সব শুনছে। সে বলল, তারপর তারপর কি? বঙ্কু বলল, আমি তো জানি আমাকে দেখলেই দৌড়ে পালাবে। দৌড়ে পালাবে বুঝলি কি করে? মৈত্রকে বললাম আমার সঙ্গে বের হতে। বললাম ছোটবাবু তোমাকে একা বের হতে বারণ করেছে। মৈত্র তেড়ে মেরে বলল, ছোটবাবু কে? ছোটবাবু বলে তো কাউকে চিনি না। কি করি বল? তুই তো বলে গেছিস। অনিমেষও বলল লক্ষ্য রাখা দরকার, কিন্তু কাকে লক্ষ্য রাখবো? সোজাসুজি বলে দিল আমার সঙ্গে কাউকে যেতে হবে না, আমার কিচ্ছু হয়নি। তারপর বঙ্কু বলল, তুই ছোট জানিস, বেশি চেঁচামেচি করলে হয়তো সারেং ঝামেলা করবে, একেবারেই নামতে দেবে না, আটকে রাখবে। ভাবলাম নেমে যাক, পেছনে পেছনে আমিও নেমে যাব। এবং নেমে যেই না দেখলো আমি পেছনে, কি খিস্তি যা মুখে আসে। তারপর যেই শহরের একটা গোলমেলে জায়গায় এসে গেছি, দেখি মৈত্র নেই। অনেক দূরে একটা গলির ভেতর দিয়ে দৌড়াচ্ছে। আমি সঙ্গে থাকি, কিছুতেই সে রাজি না। সঙ্গে থাকলে পাগলামি করবে কি করে? তারপর কেমন চিৎকার করে ছোটবাবু বলল, তারপর কোথায় গেল? বঙ্কু বলল, সত্যি জানি না, আমার যে কি লোভ হলো, ভাবলাম একটু খরমুজের রস খাই। ভাঁড়ে সামান্য খরমুজের রস, তামাটে রং, কি যে সুস্বাদু খেতে ছোটবাবু। আর তখন দেখি একদল লোক চেঁচামেচি করছে, ওই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে। ফিরে দেখি অনেক দূরে একটা লোক পাহাড়ের সেই যে লম্বা সাঁকো আছে তার নিচ দিয়ে সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে। ছোটবাবু, আমি স্পষ্ট কিছু দেখিনি। সমুদ্রের দিকে? ওদিকে মাইলের পর মাইল সমুদ্রের ভেতরে অদ্ভুত সব বালির ঢিবি আছে, গাছপালা নেই, পাথর নানা রঙের, জোয়ার এলে সব ডুবে যায়। ছোটবাবু আবার বলল, তখন কটা বাজে? আমি ঘড়ি দেখিনি, সূর্য ডুবে গেছে বলে সারা সমুদ্র তখন ভীষণ লাল ছিল। তুই বুঝলি কি করে মৈত্রদা গেছে? ওরা তো সবাই বলছিল, আরে লোকটার দেখছি একদম মাথা খারাপ, কোথায় যাচ্ছে? এ সময় ওদিকে কেউ যায় না। ওরা সবাই হা হা করে কিছুটা ছুটে গিয়ে ফিরে এসেছে। আমিও ভালো করে দেখিনি। খরমুজের রস খেয়ে ততক্ষণে বেশ নেশা ধরে গেছে। কেবল দেখছি ক্রমে বিন্দুর মতো কালো একটা ফড়িং অনেক দূরে সমুদ্রের ওপর নাচছে। ওটা মৈত্র না একটা ফড়িং, কি করে বুঝবো? ছোটবাবু বুঝতে পারলো তারাও এমন একটা ঢিবিতে চলে গিয়েছিল। ঢিবিগুলোর একটা আলাদা আকর্ষণ আছে। সে আর এক মুহূর্ত দেরি করল না, যদিও জানে জোয়ার হয়তো এসে গেছে, না এলেও আর দেরি নেই। ওরা জোয়ারের আগে ফিরে এসেছে, এবং জোয়ার এলে জাহাজে টের পাওয়া যায়, যেন জাহাজটা লাফিয়ে অনেক উঁচুতে উঠে যায় এমন মনে হয়। যাই হোক, সে লাফিয়ে পার হয়ে গেল ভলকা। অ্যালিওয়েতে ঢুকে দরজায় নক করল। ডেভিড, দরজা খোলো। বোধহয় ভেতরে ডেভিড নেই। সে ওপরে উঠে দেখল স্যালি হিগিন্স সবাইকে গালাগাল করছেন। জাহাজে তিনি ছিলেন না। এতক্ষণ সবাই এভাবে চুপচাপ বসে আছে, খোঁজাখুঁজির দায়িত্ব কেউ নিচ্ছে না। যদিও এসব ঘটনায় স্থানীয় পুলিশ সাহায্য করতে পারে, অথবা লাইফ সেভিং সমিতি। স্যালি হিগিন্স এক এক করে সবাইকে ফোনে খবরটা দিয়েছেন। আর বড় চিন্ডালকে যে জাহাজে রাখা যাবে না, দেশে পাঠিয়ে দিতে হবে। দেশে পাঠিয়ে দেবার কথা মনে হলেই তার মাথাটা ভীষণ গরম হয়ে যায়। এসব লোকগুলো জাহাজটাকে ভালোবাসে না, মিথ্যা পাগলামি করে দেশে ফিরে যেতে চায়। আর সঙ্গে সঙ্গে স্যালি হিগিন্সের ভীষণ তিক্ত চোখ মুখ সারেংকে ডেকে পাঠালেন। বললেন, বড় টিন্ডালকে জাহাজ থেকে আর নামতে দেবে না। তখন মৈত্র জ্যোৎস্না রাতে একটা ঢিবির ওপর বসেছিল। সে লাফিয়ে লাফিয়ে পার হয়ে এসেছে সব ঢিবি, বালির চড়া। অনেক দূরে সে পাহাড়ের ছাদ প্রায় সাঁকোর মতো 2 হাত বাড়িয়ে যেন এগিয়ে আসছে ওকে ধরতে। কিছুতেই সে ধরা দেবে না। সে কেবল লাফ মেরে ঢিবি, বালির চড়া পার হয়ে যাচ্ছিল ক্রমাগত।
জ্যোৎস্না রাত বলে চারপাশে সবকিছু অস্পষ্ট। ওর পায়ের কাছে সমুদ্র, আর দ্বীপে অজস্র পাথর, লাল লাল পাথর। সে একটা দুটো করে হাতে পাথর নিচ্ছে, আর দূরে ঢিল ছুঁড়ে দিচ্ছে। একটা মাটির ভাঁড়ে সে মদ ঢালছে, খাচ্ছে। মাঝে মাঝে একাকী সে সেই খালি ভাঁড় নিয়ে পৃথিবীকে যেন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নাচছে। সে ক্রমে মাতাল হয়ে উঠছে। সে বসন্ত নিবাস। সে ছোট ছোট ছেলে মেয়েদের সব পাতার বাঁশি বানিয়ে দিয়েছে। সে ইচ্ছে করলে বাতাসের ওপর ভেসে যেতে পারে। এই যে সামনে সমুদ্র, অনায়াসে সমুদ্র পার হয়ে যাবে। ওর মাথায় যখন পালক গোঁজা থাকে, যখন সে বসন্ত নিবাস, এবং যদি হাইতিতির ঘণ্টা বাতাসে বাজতে থাকে, তখন সে আর কিছু ভাবে না। সে সাদা জ্যোৎস্নায় এমন একটা নির্জন দ্বীপে বসে অনায়াসে সারা রাত মদ খেতে পারে, নাচতে পারে। অমিয় যেসব গান গাইতো মদ খেলে, তেমন একটা গান। বাবু, আমার কিছু ভালো লাগে না, সে নেচে নেচে গাইছিল। আর তার মনে হচ্ছিল সমুদ্র তার চারপাশে ঘুরে ঘুরে নাচছে। সে এখন যেদিকে তাকাচ্ছে শুধু নীল জল। কেবল ওর ঢিবিটা উঁচু মতো, এবং মনে হয় নিচে অর্কেস্ট্রা বাজছে। কান পাতলে আশ্চর্য সে মিউজিক সে শুনতে পাচ্ছে সমুদ্রের নিচে, এবং মনে হলো সে অদ্ভুত একটা দেশের বাসিন্দা হয়ে গেছে। এক্ষুনি সে বাতাসে ঘণ্টার ধ্বনি শুনতে পাবে। আসছে, আসছে, ম্যান্ডেলা, হাইতিতি বাতাসে ভেসে আসছে। সে এবার মাটির ভাঁড় সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। সে আর ভাঁড়ে মদ ঢালতে পারছে না, হাত কাঁপছে। ঢালতে গেলে পড়ে যাচ্ছে মদ, হাত তার ঠিক নেই। সে টলছে। তার যে মনে হলো গলায় ঢেলে দেবে সোজা। সে হাঁ করে কিছুটা ঢেলে দিল মুখে। মুখ কুঁচকে গেল। বাঁ হাতের তালুতে মুখ মুছে শুয়ে থাকলো চিত হয়ে। আকাশে অজস্র নক্ষত্র, এবং জ্যোৎস্না সমুদ্রের জলে সাদা মাসলিনের মতো ছড়িয়ে আছে। ওর আর যা মনে হচ্ছিল, এক্ষুনি শুনতে পারে বাতাসে ঘণ্টার ধ্বনি। সে দেখতে পাবে একে একে সবাই নেমে আসছে। ম্যান্ডেলা, ম্যান্ডেলার মা, হাইতিতি, এলসা দা খেলি, সেই মেয়েটা যার শরীরে বিজবিজে ঘা। ওরা সবাই নেমে এলে তার কোথাও যাবার কথা। বোধহয় সেই মানুষটা জাহাজডুবির পর নির্জন দ্বীপে যে আটকা পড়েছিল, সেও আসছে। সে চিৎকার করে বলল, তুমি একা দ্বীপে কি করতে পারো? সে বুঝতে পারলো মানুষটা এখন বড় বড় গাছ কেটে, তার গুঁড়ি কেটে ভেলার মতো বানাচ্ছে। অতিকায় সব কচ্ছপ তুলে নিচ্ছে ভেলাতে। সুস্বাদু জল নিচ্ছে ঝর্ণা থেকে। পাল বানিয়েছে বড় বড় ইউকন গাছের পাতা দিয়ে। মানুষটা ফিরে আসছে, ফিরে আসছে। সমুদ্রে ঝড়ঝঞ্ঝার ভেতর দিয়ে মানুষটা সমুদ্রের ওপর পাল তুলে চলে আসছে। বড় বড় কচ্ছপের বুক কেটে সে মাংস বের করছে। আগুন জেলে পুড়িয়ে নিচ্ছে মাংস। সমুদ্রের জলে সামান্য চুবিয়ে খাচ্ছে। কি যে সুস্বাদু মনে হচ্ছে। শরীরে তার পাতার পোশাক, মাথায় পাতার টুপি, মুখে বড় বড় দাড়ি, চুল লম্বা। আর ভেলাটা সমুদ্রে বেশ হেলে দুলে এগিয়ে আসছে। তার কেন যেন তার মনে হলো লোকটা আর কেউ নয়, সে নিজে। ঝড়ের রাতে বাড়ি ফিরে দেখছে শেফালি ঘরে নেই। শেফালি বিমলবাবুর স্ত্রী হয়ে গেছে ফের। আর মনে হলো ম্যান্ডেলার মতো একটা ছোট মেয়ে জানালা খুলে এমন বন্য একটা মানুষকে দেখে ভয়ে চিৎকার করছে। সে কিছুতেই বলতে পারছে না, হ্যাঁ আমি বসন্ত নিবাস। বিশ্বাস করো ম্যান্ডেলা, আমি বসন্ত নিবাস। তোমার মাকে ডাকো, তার সঙ্গে আমার অনেক কথা আছে। তখন একটা মাছি কোত্থেকে এসে মুখের ওপর বসলো। সে ভালো করে হাত নাড়াতে পারছে না। সমুদ্র ফুঁসছে। পাহাড় সমান তরঙ্গমালা ক্রমে এগিয়ে আসছে। তীব্র শীষ বাজছে আকাশে বাতাসে। ব্রেকার ভেঙে যাচ্ছে। ফসফরাস পায়ের নিচে জ্বলে জ্বলে নিভে যাচ্ছে। যেন অজস্র জোনাকি পোকা ঘোরাফেরা করছে জলে, আবার নিভে যাচ্ছে। সব প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ চলে আসছে আবার। আবার সেই জোনাকি পোকারা পায়ের কাছে ক্রমে এত কাছে চলে আসছে কি করে। এবং মনে হচ্ছে ক্রমে দ্বীপটা ছোট হয়ে যাচ্ছে। ক্রমে মনে হচ্ছে সে চারপাশে শুধু সমুদ্র দেখছে।
সমুদ্রের জল গুলিয়ে উঠছে পেট গুলিয়ে ওঠার মতো, এবং আর সে উঠতে পারছে না। সে শুয়ে শুয়ে এসব দেখছে, যেন এবার সে হাত দিলেই সমুদ্রের নাগাল পাবে। এবং ওর শেষ বিন্দু, সে মদ্যপানের অন্তিম মুহূর্তে মনে হয় মাছিটা ভীষণ গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে। সে বারবার ধরতে চাইছে মাছিটাকে, সে বারবার উঠে দাঁড়াতে চাইছে মাছিটাকে ধরার জন্য। জলের কল্লোল দমকে দমকে চারপাশে এত বেড়ে যাচ্ছে যে অনেক দূরে কে তাকে ডাকছে সে শুনতে পাচ্ছে না। সে কান পেতে শোনার চেষ্টা করছে, কে ডাকছে। মনে হচ্ছে অনেক দূরে সমুদ্রের তরঙ্গমালায় ভেসে আসছে ডাকটা, মৈত্রদা তুমি কোথায়? সে শুনতে পাচ্ছে, ভারী অস্পষ্ট, তবু মনে হচ্ছে ছোট তাকে ডাকছে। আর তখন তার ভীষণ হাসি পাচ্ছিল। সে ফের উঠে দাঁড়াবার চেষ্টা করলো, বলতে চাইল, আমি এখানে ছোট বাবু, সমুদ্র চারপাশে নেচে বেড়াচ্ছে, আমি একটা ঢিবির ওপর শুয়ে আছি। কিন্তু সে উঠতে পারছে না কেন, চোখে ভালো দেখতেও পাচ্ছে না। এখন যেদিকে হাত দিচ্ছে শুধু জল, জল উঠে আসছে আবার নেমে যাচ্ছে, জল চারপাশে ছড়িয়ে যাচ্ছে। সমস্ত শরীরে এখন জলকণা উঠে এসে ভিজিয়ে দিচ্ছে তাকে। ঝাপসা মনে হচ্ছে চারপাশটা। আর তখনও দূরে কেউ ডাকছে, টিন্ডাল। কেউ ডাকছে, মৈত্র। কেউ ডাকছে, মৈত্রদা তুমি কোথায়? কেউ ডাকছে, বড় টিন্ডাল। কেউ ডাকছে, বসন্ত নিবাস। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ালো ঢিবিটার মাথায়। সে দাঁড়িয়ে গেল। সে এক হাতে বোতল বাতাসে উঁচিয়ে ধরল। কোনো রকমে টলতে টলতে খালি বোতলটা বাড়িয়ে দিল আকাশের দিকে। জড়ানো গলায় বলল, মিস্টার বসন্ত নিবাস, মনার্ক অফ অল আই সার্ভে। সে শেষবারের মতো জল এগিয়ে আসতে থাকলে সমুদ্রের মাথায় খালি বোতলটা ভাঙবে ভাবল। তার ভারী ইচ্ছে ছিল জীবনে সমুদ্রের মাথায় বড় মাপের একটা বোতল ভাঙবে। কতদিন পর সে সুযোগটা পাচ্ছে ভেবে সে হা হা করে হেসে উঠল। দিগন্তব্যাপী কালো অন্ধকার এগিয়ে আসছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে টলছিল, তবু বাতাসে উঁচিয়ে রেখেছে বোতলটা। মারবে, কাছে এলেই মারবে, মেরে মাথা ফাটিয়ে দেবে। তখনও সে বিক্ষুব্ধ সমুদ্রের ভেতর আর্ত ডাক, মৈত্রদা তুমি কোথায়? অস্পষ্ট সেই স্বর গুনগুনিয়ে বাজছে মৈত্রের মাথায়। সে আরো উৎফুল্ল হয়ে উঠছে। বেশ প্রতিশোধ নেওয়া যাবে। সে ছেলে মানুষের মতো আনন্দে ফের ছুটে পালাবে ভাবল। ছোটবাবু জ্যোৎস্না রাতে হয়তো তাকে দেখে ফেলেছে। পাহাড়ের ছাদ 2 হাত লম্বা করে যাকে ধরতে পারেনি, তুমি ছোটবাবু তার নাগাল পাবে? আর সেই বোতলটা তখনও ঘড়ির পেন্ডুলামের মতো হাতে দুলছে। জল পায়ের পাতা ভিজিয়ে চলে গেল। এখন শুধু জল আর জল আর তরঙ্গমালা, এবং ক্রমে সেই জলের চারপাশে শুধু ভয়াবহ ঘূর্ণি, অথবা নীল জলে অতিকায় পাহাড়ের মতো সাপদরা নিঃশ্বাস ফেলছে। এত বেশি জলকণা উঠছে যে সে শ্বাস ফেলতে পারছে না। তখনও দূরে সমুদ্রের এইসব গর্জনের ভেতর একটা ক্ষীণ ডাক ভেসে আসছিল, মৈত্রদা কাল থেকে আমি তোমার সঙ্গে বের হব, তুমি কোথায়? কাল আমি কোথাও যাচ্ছি না। শিশুর মতো সে পুলকে বলে উঠল, আমি এখানে। সে বোতলে চুমু খেতে খেতে বলল, আমি এখানে ছোটবাবু, আমি ভালো আছি। জল আরো ওপরে উঠে আসছে। সে আর দাঁড়াতে পারছিল না। সে যে এতক্ষণ দাঁড়িয়েছিল, আসুক, এলেই মারবে। কিন্তু এখন সে হাতের বোতল ঠিক বুকের কাছে এনে টলতে টলতে বসে পড়তেই তরঙ্গমালা চলে যেতে থাকলো তার উপর দিয়ে। নিচে সে ভেসে ভেসে প্রায় সেই জলের ভেতর কাটা ঘুড়ির মতো লাট খেতে খেতে হারিয়ে যাচ্ছিল, এবং শিশুর আর্তনাদ শুনতে পাচ্ছিল। সমুদ্রের অতলে শিশুরা কাঁদছে। সে আরো জোরে জলের নিচে বোতলটাকে একমাত্র সন্তানের আত্মরক্ষার্থে যেন চেপে ধরল। তারপর শুধু নীল জলের খেলা,
অবিমিশ্র জল তার আপন প্রবাহে মত্ত। কোথাকার কে এক বসন্ত নিবাস স্রোতের মুখে পড়ে কুটো গাছটির মতো ভেসে যাচ্ছে, তার বিন্দুমাত্র আক্ষেপ নেই। পাহাড়ের মতো উঁচু জায়গায় তখন ওরা দাঁড়িয়েছিল। বিশ্ব চরাচরে এভাবে জ্যোৎস্না কখনো জোয়ারের জলে মিশে যায়, অথবা উঁচু সব তরঙ্গমালা ক্রমে নিস্তেজ হতে হতে শান্ত সমুদ্রের জলরাশি হয়ে যায়, না দেখলে বিশ্বাস করা যায় না। সমুদ্রের প্রবল গর্জন এভাবে ক্রমে কমে আসতে থাকলো। জল উঁচু হতে হতেই সেই পাহাড় ছাদের কাছাকাছি একটা জায়গায় চলে এসেছে। এখন মনে হচ্ছে পাহাড়ের ছাদে ছাদে জেটির মতো, অনেকটা সমুদ্রের ভেতরে অনায়াসে হেঁটে যাওয়া যেতে পারে। ওরা শেষ প্রান্তে এসে বুঝল কিছু করার নেই। পুলিশ কর্তৃপক্ষ জানালো জল নেমে না গেলে কিছু করা যাবে না। সমুদ্রে ভেসে গেলে যারা খোঁজাখুঁজি করে তাদের দলটা ফিরে এসেছে, তারাও একই কথা বলল। রাত ক্রমশ বাড়ছে, প্রবল জোয়ারের মুখে জ্যোৎস্না তেমনি ছায়া ফেলে যাচ্ছে। পাহাড়ের মাথায় সব অজস্র মানুষ দাঁড়িয়ে আছে, অথবা এখন এক খবর এই দ্বীপের ভেতর একজন মানুষ সমুদ্রের ছলনায় পড়ে গেছে, আবার কোনো খোঁজ খবর নেই। ডেক সারেং, ইঞ্জিন সারেং সমেত প্রায় জাহাজ খালি করে সবাই চলে এসেছে। ওরা কেউ আর বিন্দুমাত্র উৎসাহ পাচ্ছে না জাহাজে ফিরে যেতে। ছোটবাবুর গলা ভেঙে গেছে ডাকতে ডাকতে। বনি ছোটবাবুকে বারবার বুঝিয়েছে, এভাবে ডেকে লাভ নেই, কত দূরে কোথায় আছে বড় টিন্ডাল তুমি জানো না, তুমি অযথা ডাকছো। ছোটবাবুর মন তবু মানছিল না, যেন তার বিশ্বাস তার আওয়াজ পেলেই মৈত্রদার সব অভিমান ভেঙে যাবে, আবার ফিরে আসবে। সমুদ্র দেখে এখন মনেই হবে না কখনো প্রবল তরঙ্গমালা এসে খেপে যায়। আশ্চর্য শান্ত হয়ে গেছে। বিকেলে যা ছিল বেড়াবার জায়গা, যেখানে মানুষেরা বসে খরমুজের রস পান করেছে, এখন তা সব সমুদ্রের অতলে। সকাল হতে না হতেই আবার বালিয়াড়ি জেগে উঠবে। সামোয়ান পুরুষ রমণীদের তখন দেখা যাবে সমুদ্রের কিনারে ঝিনুক, শঙ্খ, স্টারফিশ কুড়িয়ে নিয়ে যাচ্ছে, এবং কত রকমের সব বড় বড় ঝিনুক। ঝিনুকের ভেতর কখনো কখনো ওরা মুক্ত খুঁজে পায়। সকাল হলে আর বোঝা যায় না সমুদ্র এখানে গতকাল মাথা সমান উঁচু জলরাশি নিয়ে দাঁড়িয়েছিল। স্যালি হিগিন্স একটা কথা বলছেন না। সবার সামনে একেবারে সে ছাদের কিনারে দাঁড়িয়ে আছেন। পাথরের সাঁকো নীল জলে ভেসে আছে মাত্র। বাতাস আসছে, ওর চুল পোশাক সব উড়িয়ে নিয়ে যেতে চাইছে। ওর হাতে রুপোলি স্টিক, তিনি স্টিকে ভর করে দাঁড়িয়ে আছেন। তার শেষ সফরে এমন একটা দুর্ঘটনা তাকে বড়ই বিষণ্ণ করে দিচ্ছে। তিনি ভাবছেন এমন তো হবার কথা না। সমুদ্রে এত দীর্ঘদিনের সফর, কখনো তিনি এমন বিচলিত বোধ করেননি। এ তো প্রায় আত্মহত্যার সামিল। তিনি এখন কি করবেন ভেবে উঠতে পারছেন না। তবু সব স্থির সিদ্ধান্তের মতো লাঠি উঁচিয়ে বললেন, আমাদের এখন জাহাজে ফিরতে হবে। সবাই স্যালি হিগিন্স আর কি বলবেন এই ভেবে দাঁড়িয়ে থাকলো, কেউ নড়ল না। তিনি বললেন, বড় টিন্ডাল এটা ভালো কাজ করলো না। ওরা দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে ওরা স্যালি হিগিন্স একটা কথা শেষ করছেন আর মাথা নিচু করে রাখছেন, যেন সমুদ্রের কাছে তিনি পরাজয় স্বীকার করছেন এমন ভাবে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি ফের বললেন, ওকে পেলে আগা পাশতলা চাপকাতাম। তারপর যেমন জিভে দাঁত ঠেলে আবার ঠিক জায়গায় বসিয়ে দেন, তেমনি বসিয়ে দিতে দিতে বললেন, স্কাউন্ড্রেল। তারপর তিনি আর একটা কথাও বললেন না, ঠিক লাঠি সামনে তরবারির মতো উঁচু করে হেঁটে যেতে লাগলেন। কে এলো না পেছনে ফিরে একবারও দেখলেন না। সোজা সমুদ্রকে ওর লাঠির রিজুতা দেখিয়ে ছাদের ওপর দিয়ে হেঁটে যেতে থাকলেন। জুতোর ঠক ঠক শব্দ শোনা যাচ্ছে। নীল রঙের জাহাজি পোশাক, পাতলা কদম ছাঁটের চুল এবং সাদা এক মহিয়ান যুবক যেন এখন পাহাড় বেয়ে শীর্ষে উঠে যেতে চাইছে। প্রথমে ডেভিডের হুঁশ হলো, আরে বুড়ো যে চলে যাচ্ছে, সবাই তোমরা দাঁড়িয়ে থাকলে কেন? সারেং তার ইঞ্জিন রুম কর্মীদের প্রায় চুন মুখে বলার মতো হেঁকে বললেন, ফিরে যান সবাই। ডেক সারেং তার লোকেদের বলল, নসিব মিয়া,
পেটের দায়ে তোমরা ভাঙা জাহাজে মরতে এসেছো। ছোটবাবু বলল, সবাই চাচা পেটের দায়ে এসেছে, এখন এসব বলার সময় না। প্রায় চিৎকার করে উঠেছিল সে। কেউ তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে, টুঁটি ছিঁড়ে নিতে পারে, এখন বিন্দুমাত্র সে আঁচ করতে পারেনি। এবং যেন জাহাজিরা মারপিট শুরু করে দিতে পারে সহজেই। সামান্য কথায় ডেক সারেংয়ের অপমান হবে সে বুঝতে পারেনি। ডেক সারেংয়ের অপমান তার লোকেরা নাও সহ্য করতে পারে। দূরে দাঁড়িয়ে তখন খাটো গলায় শীষ দিচ্ছিল আর্চি। ইঞ্জিন কশ্যপ হাত উঁচিয়ে বলল, লম্বা লম্বা বাত দেশে গিয়ে ছাড়বে ছোটবাবু। ছোটবাবু অবাক। সে বলল, কশ্যপ আপনাকে কিছু বলিনি। বনি বলল, ছোটবাবু চলো। ছোটবাবু এগিয়ে গেল, বলল, মাথা গরম করছেন কেন কশ্যপ? এখন আমাদের মাথা গরম করার সময় না। ডেভিড বলল, কি বলছে ছোটবাবু? ছোটবাবু বলল, কিছু না। ইঞ্জিন সারেং বললেন, ছোট, তুই ঝামেলায় থাকিস না। কিসের ঝামেলা চাচা? ইঞ্জিন কশ্যপ তখনও বেশ শোরগোল করছে, সবাইকে তাতাচ্ছে। ছোটবাবু ডেক সারেংকে অসম্মান করেছে, কথাবার্তা ঠিক জানে না, বেয়াদব। এবং কশ্যপ যখন এভাবে চিল্লাচিল্লি করছিল তখন জ্যাক বলল, ছোটবাবু, কশ্যপ কি বলছে? ছোটবাবু তেমনি নিস্পৃহ গলায় বলল, কিছু না। ইঞ্জিন সারেং বললেন, ছোটবাবু তুই চলে আয়, বলে হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন। ওরা কিছু একটা করতে চাইছে, কি চাইছে আমিও ঠিক জানি না, শুধু বুঝতে পারি ওদের মতলব ভালো না। ছোটবাবু হাঁটতে হাঁটতে বলল, ওরা কি করতে চায় আমি সব জানি। সারেং সহসা দাঁড়িয়ে গেলেন। কি করতে চায়? চায়, কিছু একটা করতে চায় চাচা, এখন তোমাকে বলা যাবে না। ওরা তোর কোনো ক্ষতি করবে না তো? তা করতে পারে, তুমি ভেবো না। ইঞ্জিন সারেং আর একটা কথাও বলতে পারলেন না। আর্চি পেছনে তার দলবল নিয়ে আসছে। ছোটবাবু বুঝতে পারছে আর্চি বাজে গুজব ছড়াচ্ছে জাহাজে, সে জাহাজিদের তার পক্ষে টানছে। তারপর কি কি করতে পারে আর্চি তার সব জানা। সে বলল, মৈত্রদা, তুমি থাকলে আমার কত সাহস থাকতো বলো তো। সে দুহাত তুলে যেন এখন চিৎকার করে বলতে পারলে বাঁচত, তুমি ভারী স্বার্থপর মৈত্রদা। কিন্তু কিছু বলতে পারল না। ওর চোখ জলে ভার হয়ে আসছিল। অমিয় নেই, মৈত্রদা নেই, ভারী নিঃসঙ্গ, সে ভীষণ একলা। এত বড় প্রতিপক্ষের সঙ্গে সে এখন কি করে জুঝবে?